Hello champions, welcome to the channel of SBR Ethic. আদরিনীর এমসিকিউ সলভের ক্লাস আমরা করছিলাম, যেখানে আমি বলেছিলাম এই সিরিজের সবটি ভিডিও যদি তুমি করো তবে 100% কমন তুমি কিন্তু অবশ্যই তোমার পরীক্ষাতে পাবে। তবে নেক্সট পার্টে আজকে আমরা এমসিকিউ করে নেব 20টি, যেগুলো আদরিনী গল্পে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তাই তোমাদেরকে বলছি, যদি তোমরা আগের পার্টগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখানে সমস্ত পার্টগুলি দেখে নিও। চলো শুরু করি। ইংরেজ জজ সাহেব জয়রাম মুখোপাধ্যায়কে কী ভেবে ভুল করেছিলেন? ইংরেজ জজ সাহেব সেই খুনের যে মোকদ্দমা চলছিল, মানে কেস চলছিল, সেখানে জয়রাম মুখোপাধ্যায় তাকে ভেবেছিল একজন উকিল। ইংরেজ জজ সাহেব তাহলে জয়রাম মুখোপাধ্যায়কে একজন উকিল ভেবেছিলেন, কিন্তু তিনি আসলে উকিলের অ্যাসিস্ট্যান্ট মোক্তার ছিলেন, তাও কি আগের যুগের। উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, উনি মোক্তার। একথা কে বলেছিলেন? জজ সাহেবের সঙ্গে একজন যে থাকে তাকে বলা হয় পেশকার, ঠিক আছে? তো পেশকার এই কথাটি বলেছিলেন জজ সাহেবকে, তো এখানে হয়ে যাবে পেশকার। জয়রাম মোক্তারকে জজ সাহেব কেন উকিল ভেবেছিলেন? তার অভিজাত্য, তার সৃজনশীলতা, তার দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে যাওয়া, নাকি তার আগ্রাসন ও ক্রোধ? এখানে হয়ে যাবে তার দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে যাওয়া। জয়রাম মুখোপাধ্যায় খুবই সুন্দরভাবে সেই খুনের মোকদ্দমাকে চালিয়েছিলেন, এবং তার যিনি ক্লায়েন্ট আছেন তার উপরে খুনের একটি কেস ছিল, সেটি কিন্তু তাকে জামিন পাইয়ে দেন। তাহলে জয়রাম মুক্তারকে জজ সাহেব খুব ভালো একজন উকিল ভেবেছিলেন। ইংরেজ জজ সাহেবের কাছে জয়রাম মুক্তার নিজের কী পরিচয় দিয়েছিলেন? সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার, সেকালের একজন ইংরেজি জানা দিগ্গজ মুক্তার, ইংরেজি জানা উকিল, নাকি নব মুক্তার? তিনি ছিলেন সেকালের শিথিল নিয়মের, মানে পুরনো নিয়মের একজন মূর্খ মুক্তার, যিনি ইংরেজি জানতেন না, তিনি উকিল ছিলেন না, বা তিনি কোনো নব মুক্তার ছিলেন না। জয়রামের জীবনের শেষ অবধি ভুলতে পারবেন না। জয়রাম জীবনের শেষ অবধি কি ভুলতে পারবেন না? যে জজ সাহেব তাকে উকিল বলে ডেকেছিলেন। তাহলে এখানে কোনটি হবে দেখো, তার ঐতিহাসিক জয়লাভ? একদমই না। তার মক্কেলের প্রশংসা? মক্কেল মানে কাস্টমার, না, মক্কেল প্রশংসা করেনি। জজ সাহেবের করা অপমান? না, জজ সাহেবের প্রশংসা। ঘ নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে বুড়ো ব্রাহ্মণ মোক্তার জয়রাম জজ সাহেবকে, বুড়ো ব্রাহ্মণ মোক্তার জয়রাম জজ সাহেবকে যা হওয়ার জন্য আশীর্বাদ দিয়েছিলেন তা কি? সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ, প্রভাব প্রতিশালী ব্যক্তি, নাকি দীর্ঘজীবী? বলো এটি কোনটি হবে? ইয়েস, এটি হাইকোর্টের জজ হবে। খুনের মোকদ্দমা জিতে ইংরেজ জজ সাহেবের কাছে প্রশংসিত হয়ে কোন কাজ জয়রাম মুক্তার আর কখনোই করেননি? কখনো হাতি চড়েননি, হুক্কো সেবন করেনি, সহকর্মীদের অপমান, নাকি কাছারি যাওয়া? কাছারি যাওয়া মানে কোর্টে তিনি আর যাননি। ইহার পর তিনি কাছারি যান নাই। কাছারি না যাওয়ার কারণ কি? কর্মব্যস্ততা, বার্ধক্য, উদাসীনতা, নাকি যুগের অপযোগী শিক্ষার অভাব? কোনটা হবে তোমরা বলো? ইয়েস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি মনে হচ্ছে যে বার্ধক্যটাও হতে পারে, যে তার কিন্তু বয়স হয়েছিল। আবার আরেকটি কি হতে পারে, যে তার শিক্ষার অভাব ছিল, তিনি ইংরেজি পারতেন না। যদি বইয়ের দিক থেকে দেখো তাহলে বার্ধক্যটা না, এইটা বলতে হবে ঘ নাম্বারটা। কারণ তিনি কোর্ট ছেড়েছিলেন, কারণ হচ্ছে তিনি নতুন যুগের উকিলদের সঙ্গে তর্ক করতে পারছিলেন না ইংরেজিতে। এমনি তার কিন্তু ইচ্ছে ছিল কোর্টে যাওয়ার, ঠিক আছে? যদি তার ছেলেগুলো চাকরি পেত তাহলে তিনি হয়তো রিটায়ারমেন্ট নিয়ে, বার্ধক্যর জন্য রিটায়ারমেন্ট নিয়ে নিতেন, কিন্তু তার কোনো ছেলে চাকরি পায়নি, তো সে কাছারি যাওয়া ছেড়েছিলেন সেই ইংরেজি না যাওয়ার জন্য। ঘ নম্বর। তাহার শত চেষ্টাতেও হয়ে ওঠে না, কি হয়ে ওঠে না? মোক্তারি, হস্তি পালন, নাকি ব্যয় সংকোচন, নাকি হস্তি বিক্রয়? অনেক চেষ্টার ফলেও ব্যয় সংকোচন হয় না। ব্যয় সংকোচন মানে খরচা কমানো যাচ্ছে না। একদিন, এটা কিন্তু জয়রাম মুক্তারের খরচা কমানো যাচ্ছে না। একদিন প্রভাতে বৈঠকখানায় বসে জয়রাম মুক্তার যখন বিষয় চিন্তা করছিলেন, তখন আদরিণীকে নিয়ে মাহুত কোথায় গিয়েছিল? মেলায় বিক্রি করে দিতে, নদীতে স্নান করাতে, বাগানে কদলীকাণ্ড খাওয়াতে, নাকি মেলায় খেলা দেখাতে? কোনটি হবে বলো? নদীতে স্নান করাতে। ইয়েস, জয়রাম মুক্তার একদিন যখন ভাবছিলেন বসে, তখন মাহুত তাকে, মানে যে হাতির খেয়াল রাখে, তাকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়েছিল।
লোকমত অনুযায়ী আদরিনীকে বিক্রি করে দিলে জয়রামের কত টাকা সাশ্রয় হবে মাসে? 30-40 টাকা, 50-60 টাকা, 20-30 নাকি 100? হয়ে যাবে 30-40 টাকা, তাই না? 30-40 টাকা সারা মাসে বাঁচবে। তার বন্ধুরা তাকে বলেছিল যে আদরিনীকে বিক্রি করলে অন্তত 30-40 টাকা বেঁচে যাবে। অর্থাগমের জন্য জয়রাম মুখোপাধ্যায় স্থির করলেন যে হাতিটিকে কি করবেন? সার্কাস দলের কাছে বিক্রি করবেন, পুরনো মালিকের কাছে ফেরত দিয়ে আসবেন, মেলায় খেলা দেখাতে পাঠাবেন, নাকি ভাড়া দেওয়া যাবেন, মানে ভাড়া দেবেন, সরি। তো এটা হবে, তিনি ভাবলেন যে আদরিনী অর্থাৎ তার যে হাতিটি ছিল তাকে ভাড়া দেওয়া হবে। সমস্ত বিয়ের কাজ অথবা কোথাও ভ্রমণ করতে গেল সেখানে ভাড়া দেওয়া হবে। তো ঘ নাম্বার, হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পের কোন পরিচ্ছেদে আছে? এরকম প্রশ্ন আসার চান্সেস খুবই কম, তবুও জানিয়ে রাখি এটা পঞ্চম পরিচ্ছেদে আছে। ওকে, এরকম কোশ্চেন আসবে না পরিচ্ছেদ নিয়ে। হাতি ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল? হাতিটির ভাড়া রোজ কিন্তু 3 টাকা ধার্য করা হয়েছিল, নাকি কত টাকা বলো? হ- হস্তি ভাড়া ইয়েটি কত টাকা হয়েছিল? ইয়েস, 3 টাকা হবে, গুড, ঠিক আছে। এরপরে আদরিনীর খোরাকি কী ছিল? খোরাকি কত ছিল? 1 টাকা। তাহলে যখন ভাড়া দেওয়া হবে আদরিনীর জন্য নেওয়া হবে 3 টাকা, অর্থাৎ হাতি ভাড়া 3 টাকা, হাতির খাওয়ার জন্য নেওয়া হবে 1 টাকা, আর যে মাহুত যাবে তার কোনো টাকা লাগবে না, 0 টাকা। এরপরে হস্তি ভাড়ার বিজ্ঞাপনের ঠিকানাটা কোথায় লাগানো ছিল? মানে সরি, ঠিকানাটি কী ছিল? যশোর, পীরগঞ্জ, বামুনহাট নাকি চৌধুরীপাড়া? চৌধুরীপাড়া, মানে হাতিটি ভাড়া দেওয়া হচ্ছে চৌধুরীপাড়াতে। জয়রাম মুখুজ্জের নিবাসস্থল কোথায় ছিল? চৌধুরীপাড়া, মুখুজ্জেপাড়া নাকি পীরগঞ্জ নাকি বামুনহাট? অবশ্যই চৌধুরীপাড়া, যেহেতু হাতিটি চৌধুরীপাড়াতে দেওয়া হচ্ছে তাহলে আমাদের জয়রাম মুখুজ্জের বাড়িও পাড়াতেই হবে। এরপরে হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের কত আয় হতো বলো? ইয়েস, 15 থেকে 20 টাকা মাসে তার আয় হতো। এরপরে পীড়িত হয়ে পড়েছিল জয়রাম মুখোপাধ্যায়ের কোন পুত্রটি? ইয়েস, সব থেকে বড় পুত্রটি, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র। জ্যেষ্ঠ পুত্র মানে সব থেকে বড় পুত্র। তো আজকে আমরা করে নিলাম 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যাদের যাদের এখানে অ্যান্সারগুলো মিলিয়ে দেখার ইচ্ছা আছে তোমরা দেখে নিতে পারো। যারা যারা আলফা ব্যাচের মধ্যে আছো তাদের জন্য এই নোটটি অ্যাড করে দেওয়া হয়েছে। আর যারা যারা এখনও আমার ব্যাচটি নিতে পারোনি তোমাদেরকে আহ্বান জানাবো, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আমার আলফা বেঙ্গলি ব্যাচটি। আবার একটি নতুন ক্লাসে দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।